আপনি কি কখনো ভেবেছেন একটি অপরাধের পরিণতি কি হতে পারে যখন শহরের অন্ধকার কোণে অবৈধ স্বার্থ আর বিশ্বাসঘাতকতা ছড়িয়ে পড়ে? এই মুভি ঠিক তেমনই একটি ভয়ঙ্কর যাত্রার গল্প, যেখানে প্রতিটি চরিত্রের জীবন বদলে যায় এক রাতের মধ্যে। কোকেন চুরি, মারাত্মক সংঘর্ষ আর একের পর এক বিশ্বাসঘাতকতা সবকিছু গড়াবে একটা অবিশ্বাস্য সমাপ্তির দিকে। আজকে আমরা এই মুভির বিশাল রহস্যগুলো উদ্ঘাটন করব। এক নজরে দেখুন কি ঘটে যখন সঠিক আর ভুলের সীমারেখা মুছে যায়। একটি অপরাধে পরিপূর্ণ শহরের অন্ধকার কোণে যেমন ঠিক এবং ভুলের মাঝে সূক্ষ্ম একটা রেখার পার্থক্য, যেখানে বেরিয়ে আসে একটি দুর্নীতি, বিশ্বাসঘাতকতা এবং মুক্তির জন্য ডেসপারেট অনুসন্ধানের গল্প। গল্পটি শুরু হয় একটি হাইজেস্টের সাথে, যা দেখতে যথেষ্ট সোজা মনে হলেও আসলে সেটা ততটা সোজা না। তীব্র সহিংসতার একটি বিশৃঙ্খল ঘটনা, যার সাথে জড়িত প্রত্যেকটা মানুষের জীবন সম্পূর্ণ পাল্টে দেবে। জীবন মৃত্যুর খেলা। মুভির শুরুতে আমরা টম হার্ডিকে দেখতে পাই, মুভিতে যার নাম থাকে ওয়াকার। টম হার্ডিকে আমরা যারা চিনি তারা অবশ্যই জানি যে একটা সিনে তার অভিনয়ের চেয়ে ফেস এক্সপ্রেশন এই সিনটাকে অন্য এক লেভেলে নিয়ে যায়। তার ফেস এক্সপ্রেশন সত্যিই দুর্দান্ত। শুরুতেই আমরা দেখি ওয়াকার তার পূর্বের কোনো অপকর্মের কথা মনে করছে আর নিজে নিজেই গিল্ট ফিল করছে। এভিডেন্স রুম থেকে টাকা আর কোকেন নিয়ে যাচ্ছে, একজন আগন্তুককে মেরে তাকে একটা ড্রামে ভরে নদীতে ফেলে দিচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে চলছে কিছু সংলাপ। এই ঘটনার পুরো বর্ণনা মুভির মাঝে একটা অংশে ডিটেইল আলোচনা করব। এবার মূল মুভিতে ফিরে আসি। আমাদের গল্পটি চার চোরের একটি দলের সাথে শুরু হয়। চার্লি, মিয়া, জনি এবং ওয়েস, যারা একটা ট্রাকে করে ওয়াশিং মেশিন চুরি করছে। তবে এগুলি সাধারণ অ্যাপ্লায়েন্স নয়, এগুলোতে আসলে একটি মূল্যবান কোকেনের চালান লুকিয়ে রাখা ছিল। এদের পিছন পিছন নার্কোটিক ডিটেকটিভদের একটা গ্রুপ ধাওয়া করে। ভিনসেন্ট, হেইস, জ্যাক, কর্টেজ, তারা তীব্র এবং বিপজ্জনক হয়ে ওঠে। চোরদের ট্রাক একের পর এক বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তাদের ধরতে প্রবল চেষ্টায় থাকে নার্কোটিক ডিপার্টমেন্ট। এক পর্যায়ে জীবন বাঁচানোর জন্য চোরদের মধ্যে ট্রাকের পিছনে থাকা দুইজন একটা ওয়াশিং মেশিন কর্টেজের গাড়ি লক্ষ্য করে ছুড়ে মারে। ড্রাইভিং সিটে ছিল কর্টেজ। সে মারাত্মক রকমের আহত হয়। সে বাঁচবে না মরবে কিছু বোঝা যাচ্ছে না। পেছনের গাড়িতে ছিল ভিনসেন্ট। তারা এগুলো দেখে অ্যাম্বুলেন্স খবর দেয় আর কর্টেজকে হসপিটালে অ্যাডমিট করে। আর চোরেরা তাদের অবৈধ মালামাল নিয়ে পালাতে সক্ষম হয়। রাতে চার্লি আর তার গার্লফ্রেন্ড মিয়া মিস্টার চয়ের সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি মিস্টার চয়ের ঋণ পরিশোধ করতে কাজ করছে মিয়া আর চার্লি। একটু আগে দেখা কোকেন চুরি মূলত চয়ের আদেশেই তারা করেছে। মিস্টার চয়ের হাতে কোকেন হ্যান্ড ওভার করে চার্লি আর মিয়া যাচ্ছে এদের হাত থেকে মুক্তি পেতে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আমরা লক্ষ্য করি হকি মাস্ক পরা একটা গ্রুপের কয়েকজন এসে অ্যাসল্ট রাইফেল দিয়ে চায়না টাউনে আক্রমণ করে বসে। মিস্টার চয়ের চাচা মিস্টার চিং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চার্লি আর মিয়ার বন্ধু দুইজন বাহিরেই ছিল। তারা এদের দেখে মিয়াকে আগেই কল করে জানিয়ে দেয় তারা যেন তক্ষুনি ওইখান থেকে বেরিয়ে যায়। তাই তারা সেখান থেকে কোনো রকমে প্রাণে বেঁচে ফিরতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানে বাকি সবাই নৃশংসভাবে মারা পড়ে। হকি মাস্ক পরা এরা কারা এবং কেনই বা তারা চায়না গ্যাং লিডারকে মেরেছে, এর জট মুভির শেষে খুলবে। কিছু মুভি আছে একবার দেখলেই বোঝা যায়, আর কিছু মুভি আছে কয়েকবার দেখলেও কিছু কিছু অংশ মাথার উপর দিয়ে যায়। এই হ্যাভক মুভিটাও একই রকম। এই মুভিটা দেখার পরও আপনার মাথার উপরেই থেকে যাবে কিছু কিছু বিষয়। তাই এসব মুভি দেখার পর একটা এক্সপ্লেইন ভিডিও দেখে নিলে অনেকটা ভালোভাবে ঘটনার প্রবাহ বোঝা যায়। যাই হোক, মুভির ঘটনার প্রবাহ হুবহু মুভির মতোই বর্ণনা করছি। তাও যাদের বুঝতে একটু অসুবিধা হবে বা একটু সমস্যা হবে তাদের জন্য আমাদের স্পেশাল সেগমেন্ট আছে ভিডিওর একদম শেষে, যেখানে কয়েকটা লাইনে পুরো মুভির মেইন কাহিনী বুঝিয়ে দেবো আপনাদের। তাই ধৈর্য সহকারে পুরো মুভিটা দেখতে থাকুন। এবার মুভিতে ফিরে আসি। এদিকে আমরা পরিচিত হই ডিটেকটিভ প্যাট্রিক ওয়াকারের সাথে। তিনি একজন দুর্নীতিপূর্ণ হোমিসাইড ডিটেকটিভ, যিনি দীর্ঘদিন ধরে লরেন্স বোমেনের সাথে কাজ করছে। লরেন্স মূলত এই শহরের মেয়র হিসেবে নির্বাচন করছিল। সে চার্লির বাবা, যদিও তাদের সম্পর্ক যথেষ্ট জটিল। চার্লি তার বাবার অবৈধ রাজত্বে থাকতে চায় না, তাই সে তার বাবার সাথে থাকতে চায় না। সে তার বাবাকে একটুও পছন্দ করে না। ওয়াকার রাতে একটা দোকান থেকে তার মেয়ের জন্য
ক্রিসমাস গিফট কিনছিল। গিফট কিনে সে তার এক্স ওয়াইফকে কল দেয় সে তার মেয়ের সাথে দেখা করবে, কিন্তু তার ওয়াইফ তাকে তার মেয়ের সাথে দেখা করতে দেয় না। মূলত ওয়াকার অবৈধ কাজ করে বলে তার ওয়াইফ তার কাছ থেকে আরো আগেই সেপারেট হয়ে গেছে। ওয়াকার পাশের একটা বিল্ডিং এ চেঁচামেচির শব্দ শুনে সেখানে যায় আর গিয়ে দেখে এলি একজনকে অ্যারেস্ট করছে, কারণ সে তার ওয়াইফকে অনেক বেশি মারধর করত। এক পর্যায়ে তারা দুইজন চাইনা টাউনে হত্যাকাণ্ডের খবর পেয়ে তারা গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। ক্রাইম সিনে গিয়ে ওয়াকার চোখ বন্ধ করে ভাবতে থাকে এখানে কি কি হয়েছিল। একের পর এক তার চোখের সামনে সবকিছু একটার পর একটা ভেসে উঠছে। কিভাবে কিলিং করা হয়েছিল সব যেন তার কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এলি একটা সিসি ফুটেজ থেকে চার্লির পালিয়ে যাওয়া আর তার হাতে ধরা বন্দুক দেখে বলে এই হত্যাকাণ্ড তারই করা, কিন্তু এক পলকেই ওয়াকার ধরে ফেলে এটা তার অপকর্ম না, কারণ চার্লির হাতে ছিল পিস্টল। কিন্তু এখানে যেভাবে লাশগুলো ঝাঁঝরা হয়ে আছে তাতে স্পষ্ট বোঝা যায় এখানে অ্যাসল্ট রাইফেল দিয়ে কিলিং করা হয়েছে। তার মানে হত্যাকারী অন্য কেউ। চার্লি মার্ডার সাসপেক্ট হওয়ায় ওয়াকার চার্লির বাবা লরেন্সের কাছে যায়। যখন লরেন্স জানতে পারে যে তার ছেলে মিস্টার চোয়ের হত্যায় অভিযুক্ত হয়েছে, তখন তিনি তার প্রভাব ব্যবহার করতে দ্বিধা করে না। তিনি ওয়াকারকে একটি স্পষ্ট নির্দেশনা দেয় চার্লিকে খুঁজে বের করতে এবং তাকে সুরক্ষিত রাখতে, যাই হোক না কেন। প্রথমে ওয়াকার এটা করতে চায় না, তখন লরেন্স তার অতীতের কিছু অপকর্মের কথা মনে করিয়ে দেয়। তাই ওয়াকার শেষবারের মতো তার একটা কাজ করে দেবে বলে রাজি হয়। এরপর থেকে সে আর কোনো কাজে সহযোগিতা করবে না, এমনকি তার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। এরই মধ্যে শহরে এন্ট্রি নেয় মিস্টার চয়ের মা ক্লরিস ফং। এই মহিলা বিশাল বড় একজন গ্যাং লিডার ছিল। অনেকগুলো গাড়ি নিয়ে সে তার দলবল সহ শহরে আসে। ক্লরিসের ডান হাত ছিল একটা দুর্ধর্ষ কিলার লেডি। যদিও পুরো মুভিতে তার কোনো ডায়লগ ছিল না, এমনকি তার নামও আমরা শুনতে পাই না, কিন্তু তার অ্যাকশন গুলো আপনাকে খুবই মুগ্ধ করবে। মিস্টার চোয়ের মা চোয়ের চাচা মিস্টার চিং এর সাথে দেখা করে, তার 3 সহচরকে শুট করে মেরে ফেলে আর তার মাথায় বন্দুক তাক করে জিজ্ঞেস করে তুমি থাকতে আমার ছেলে কিভাবে খুন হয়। তখন মিস্টার চিং সমস্ত দোষ লরেন্সের ছেলে চার্লির উপর চাপিয়ে দেয়। মিস্টার চোয়ের মা তার কিলার লেডিকে আদেশ দেয় সে যেন লরেন্সকে ধরে নিয়ে আসে, বাবাকে ধরলেই ছেলেকেও পাওয়া যাবে। ওয়াকার চার্লি আর মিয়াকে খুঁজে বের করার জন্য বিভিন্ন সূত্র অনুসন্ধান করতে শুরু করে। ওই দিন বাহিরে যে গার্ড ছিল সে গুলিবিদ্ধ হলেও বেঁচে গিয়েছিল। সে একটা ডাক্তারের কাছে যায় তার চিকিৎসা করাতে। ওয়াকার এরকম অবৈধ সন্ত্রাসীরা কোথায় যেতে পারে সেই খবর জানতো, তাই সে ওই গার্ডকে গিয়ে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে ওই দিন কি হয়েছিল। তখন মুমূর্ষু অবস্থায় গার্ডটা বলে হকি মাস্ক পরা কিছু দানব এসেছিল আর সবাইকে মেরে ফেলেছিল। ওয়াকার সেখান থেকে চলে যায়। তার প্রথম গন্তব্য হয় হাসপাতাল, যেখানে কর্টেজ সুস্থ হচ্ছে। ওয়াকার আগে নার্কোটিক স্কোয়াডের সাথে কাজ করত, তবে একটি দুঃখজনক ঘটনার কারণে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। এটা ছিল একটা মাদক চুরির ঘটনা। ওয়াকার, ভিনসেন্ট, জেক, কর্টেজ, হেইজ সবাই মিলে এভিডেন্স রুম থেকে টাকা আর কোকেন চুরি করতে যায়। যেহেতু তারা পুলিশের অভ্যন্তরীণ লোক ছিল, তাই তারা খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারে। কিন্তু ঘটনার মোড় নেই। হঠাৎ করেই একজন আগন্তুক চলে আসে সেই রুমে। ওয়াকার আর অন্য সবাই লুকিয়ে পড়ে। এক পর্যায়ে ওয়াকার শক্ত কোনো কিছু দিয়ে আঘাত করে ওই আগন্তুককে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে সে কাতরাচ্ছে। এমন সময় তারা তাকে দেখে বুঝতে পারে আগন্তুক অন্য কেউ নয়, সে পুলিশেরই মধ্যে একজন। ওয়াকার তাকে বাঁচাতে চাইছে, কিন্তু ভিনসেন্ট বলে সে আমাদের চেহারা দেখে ফেলেছে, তাই তাকে বাঁচানো মানে নিজেদের মৃত্যু ডেকে আনা। এই বলে ভিনসেন্ট শুট করে ওই অফিসারকে মেরে ফেলে। আর এই ভুলের কল্পনাই আমরা শুরুতে দেখেছিলাম। ওয়াকার এই লাশটাই ড্রামে ভরে পানিতে ফেলেছিল আর এরপর থেকে ভিনসেন্টের সাথে কোনো কাজ করে না। হাসপাতালে গিয়ে ভিনসেন্টের গ্রুপের সাথে দেখা হয় ওয়াকারের। ভিনসেন্ট তাকে দোষারোপ করতে থাকে দেরিতে হাসপাতালে আসার জন্য। আর লরেন্সের ছেলে যেহেতু কর্টেজকে আহত করেছে, তাই সে যদি এখনো লরেন্সের হয়ে কাজ করে তাহলে যেন হুঁশিয়ার হয়ে যায়। ওয়াকার বলে আমি তার হয়ে কাজ করি না, তাছাড়া কর্টেজের খবর আমি মাত্রই পেয়েছি আর চলে এসেছি, আগে কেউ বলেনি আমাকে। এই বলে ওয়াকার ভিতরে চলে যায়। সেখানে কর্টেজ আর তার ওয়াইফের সাথে দেখা করে। কর্টেজের এখনো জ্ঞান ফেরেনি। তার ওয়াইফের সাথে কুশল বিনিময় করে ওয়াকার সেখান থেকে বেরিয়ে যায়। সিন শিফট হয় আর আমরা চার্লি আর মিয়াকে দেখতে পাই। চার্লি ওই দিনের শুট আউটে অল্প আহত হয়। মিয়া তার এক আঙ্কেল রাউলের কাছে এসেছে ফেক
পাসপোর্ট তৈরি করতে, পাসপোর্ট তৈরি করে তার দেশ ছেড়ে পালাবে। রাহুল তার ছবি তুলে নেয় আর একটা বার্নার ফোন দিয়ে বলে পাসপোর্ট রেডি হয়ে গেলে তাদেরকে জানিয়ে দেবে। আর এই সময়ের ভিতর তার যেন গা ঢাকা দেয়। রাহুল মিয়াকে নিজের মেয়ের মতোই দেখতো। মিয়াকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। সিন কাট হয়, আমরা দেখতে পাই ওয়াকার তার অফিসে এসেছে। তার কাজের কোনো অগ্রগতি হচ্ছে না বলে তার ঊর্ধ্বতন কর্মকর্তা এই কেসটা তার হাত থেকে নিয়ে অন্য একজন অফিসারের হাতে তুলে দেয়। আর এলিকেও বলে সে যেন ওই অফিসারের কাছে রিপোর্ট করে। মূলত ওয়াকার অফিসে কিছু না জানিয়ে নিজে নিজে কাজ করছিল, কারণ সে চার্লিকে বাঁচাতে চায়। সিন শিফট হয়, আমরা দেখি লরেন্স তার গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। রাস্তায় অনেক জ্যামে আটকা পড়ে আছে। এমন সময় মিস্টার চোয়ের মার কিলার গ্রুপ বাইকে করে চলে আসে সেখানে, আর এক এক করে অন্যদের মেরে লরেন্সকে তুলে নিয়ে যায় মিস্টার চোয়ের মায়ের কাছে। এদিকে ওয়াকার রাহুলের ঠিকানা খুঁজে পায়। সে রাহুলকে ধরে শাসাতে থাকে। সেখানে মিয়ার পাসপোর্ট দেখে ওয়াকার সবকিছু বুঝে যায় আর রাহুলকে আশ্বস্ত করে সেও মিয়া আর চার্লিকে বাঁচাতে চায়। এখন ওয়াকার রাহুলের মোবাইল আর মিয়ার পাসপোর্ট নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে মিস্টার চোয়ের মা চার্লিদের এক বন্ধুকে ধরে নিয়ে আসে। তাকে মারার হুমকি দিলে সে মিয়া আর চার্লিদের কাছে নিয়ে যেতে পারবে বলে কোনো রকমে প্রাণে বাঁচে। ওয়াকার রাহুলের মোবাইল থেকে মিয়াকে একটা মেসেজ পাঠায়, মেডুসা ক্লাব @9 PM, অর্থাৎ মেডুসা ক্লাবে যেন তারা আসে আর পাসপোর্ট নিয়ে যায়। মিয়া মেসেজ পেয়ে ওই ক্লাবে চলে যায়। সেখানে ওয়াকার মিয়াকে পেয়ে বলে চার্লিকে বাঁচানোর জন্য সেও কাজ করছে। মিয়া যেন তার সাথে কোঅপারেট করে এবং চার্লির ঠিকানা বলে। মিয়া পালিয়ে যেতে চাইলেও ওয়াকার তাকে পালাতে দেয় না। এখান থেকে একটা টুইস্ট শুরু হয়। এই ক্লাবে এন্ট্রি নেয় ভিনসেন্ট, জ্যাক, হেইস। আর এদের দেখে মিয়া ওয়াকারকে বলে দেয় ওই দিন তারাই হকি মাস্ক পরে চায়না টাউনে এসেছিল আর নির্বিচারে কিলিং করেছিল তারাই। এটা শুনে মাথা ঘুরে যায় ওয়াকারের। ভিনসেন্ট মিয়াকে ধরতে আসলে ওয়াকার বাধা দেয়। আর এরই মধ্যে চায়না গ্যাংও চলে আসে এই একই ক্লাবে। চার্লির বন্ধু এদের এই ঠিকানায় নিয়ে আসে। এখানে এতগুলো গ্রুপের মধ্যে বিরাট একটা ফাইট হয়। চলতে থাকে মহা শুট আউট, একের পর এক মৃত্যু। এ যেন এক মৃত্যুর রাজ্য, কেউ কারো থেকে কম না। নার্কোটিক ডিপার্টমেন্টের হেইস মারা পড়ে। ওইদিকে মিয়াকে বাঁচাতে চার্লি, রাহুল আর চার্লির অন্য আরেকজন ফ্রেন্ড চলে আসে। কিলার লেডি চার্লির ফ্রেন্ডকে ঝাঁঝর করে দেয়। মিয়াকে বাঁচানোর জন্য রাহুল তাদের বাইরে বের করে দিয়ে ভিতর থেকে দরজা আটকে দেয়। মিয়া অনেক কান্নাকাটি করে রাহুলকে বাঁচাতে চায়, কিন্তু রাহুল দরজা খোলে না। এক পর্যায়ে কিলার লেডি এসে রাহুলকে ঝাঁঝরা করে ফেলে। এরই মধ্যে ওয়াকার মিয়া আর চার্লিকে নিয়ে একটা গাড়ি দিয়ে কোন রকম প্রাণে বেঁচে যায় আর পালাতে সক্ষম হয়। এদিকে পুলিশ ফোর্স চলে আসে। চায়না গ্যাং চার্লিদের বিশ্বাসঘাতক ফ্রেন্ডকে মেরে চলে যায়। ওয়াকার এলিকে কল দিয়ে সেখানে পরিস্থিতি জানতে চায়। প্রথমে এলি ওয়াকারের সাথে কোনো প্রকার কোঅপারেট করতে চায় না, কারণ এই পর্যন্ত ওয়াকার এলিকে ভিতরের কোনো রহস্যই বলেনি। তাই ওয়াকার এখন এলিকে সব রহস্য বলে দেয়। সে বলে এগুলোর পিছনে মূলত আছে ভিনসেন্ট, জ্যাক, হেইস। ওই দিন ওরা ওয়াশিং মেশিনের চুরি আটকাতে যায়নি, তারা গিয়েছিল মূলত এর ভিতরে লুকিয়ে থাকা কোকেন নিতে। তাছাড়া চায়না টাউনেও ভিনসেন্টরাই নির্বিচারে হত্যাকাণ্ড করেছিল। এগুলো শোনার পর এলি কনভিন্স হয়ে যায় আর সেখানের পরিস্থিতি ওয়াকারকে জানায়। ওয়াকার এগুলো শুনে এলিকে হসপিটালে যেতে বলে, কারণ কর্টেজের জীবন এখন রিস্কে আছে। এলি হসপিটালে চলে যায়। এদিকে ভিনসেন্ট মিস্টার চিং এর সাথে ফোনে কথা বলছিল। তাকে ধমকাতে থাকে সে আগের কোকেনের চালান এখনো নেয়নি আর ক্লাবে তার লোকেরা কেন তাদের উপর হামলা করলো। মিস্টার চিং বলে এগুলো আমার লোক না, এগুলো মিস্টার চয়ের মায়ের লোক। এসব বলে মিস্টার চিং হসপিটালে থাকা কর্টেজের কেবিনে চলে আসে তাকে মারতে। এলি প্রথমে রিসেপশনে এসে কর্টেজের ক্যাবিন সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সিসিটিভিতে মিস্টার চিংকে বন্দুক হাতে দেখে তাড়াতাড়ি ওই ফ্লোরে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মিস্টার চিং কর্টেজ আর তার ওয়াইফকে মেরে ফেলে। এলি তাকে ধাওয়া করে এক পর্যায়ে গ্রেফতার করে ফেলে, কিন্তু তাকে পুলিশের হাতে দেয় না, নিজেই একটা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াকার তার একটা পুরাতন ডেরায় চলে আসে চার্লি আর মিয়াকে নিয়ে। ওয়াকার দেখতে পায় চার্লি গুলিবিদ্ধ হয়েছে, মোটামুটি ভালোই আহত। এসব দেখে ওয়াকার লরেন্সকে কল দিয়ে বলে সে যেন তার ছেলেকে নিয়ে যায় আর তাকে সে যেন মুক্তি দেয়, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ আসে না। এখানে আমরা দেখতে পাই ফোন লরেন্সের হাতে না, বরঞ্চ ফোন আছে মিস্টার চয়ের মায়ের কাছে আর লরেন্স তার হাতে বন্দী।
এগুলো শুনে মিস্টার চয়ের মা তার পুরো গ্যাং নিয়ে ওয়াকারের ডেরার উদ্দেশ্যে রওনা দেয়। রিপ্লাই না পেয়ে ওয়াকার বুঝে ফেলে এখন আর কোনো উপায় নেই, তাদের এখন আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ওয়াকার চার্লিকে নিয়ে কোথায় গিয়েছে সেটা জানার জন্য এলি একটা বুদ্ধি বের করে। এলি ওয়াকারের এক্স ওয়াইফের কাছে যায়, গিয়ে বলে শহরে অনেক সমস্যা হচ্ছে, ওয়াকার তার বস, কিন্তু ফোন করে তাকে পাওয়া যাচ্ছে না, তাকে কোথায় পাওয়া যাবে। তার স্ত্রী সরল মনে ওয়াকারের পুরাতন একটা বাংলোর কথা বলে দেয় যেটা জঙ্গলে অবস্থিত। ওয়াকার আগে অনেক সময় সেখানে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করত। এবার এলি মিস্টার চিংকে দিয়ে ভিনসেন্টের কাছে কল দেয় আর তাদের এক জায়গায় ডেকে পাঠায় কোকেনের চালানের জন্য। মূলত এলি তাদের ফাঁদে ফেলতে চায়। এলি এক জায়গায় লুকিয়ে থেকে ভিনসেন্ট আর জ্যাককে কোকেন সহ ধরে ফেলে। ওইদিকে ওয়াকার বুলেট প্রুফ জ্যাকেট পরে আর তার বন্দুক নিয়ে রেডি হতে থাকে। এক পর্যায়ে চায়না গ্যাং তাদের ডেরায় চলে আসে, তাদের উপর হামলা করে দেয়। এই যেন বুলেটের বৃষ্টি, একের পর এক তাদের রুমের ভেতর আসতে চায় আর ভেতর থেকে ওয়াকার, মিয়া আর চার্লি এদের খালাস করতে থাকে। রক্তের বন্যা বয়ে যায়, লাশের পর লাশ স্তূপ হিসেবে পড়তে থাকে। এদিকে চার্লি আর মিয়াকে ধরে ফেলে চায়না গ্যাং আর ওয়াকারের ফাইট হয় কিলার লেডির সাথে। সেই লেভেলের একটা ফাইট সিন আমরা দেখতে পাই। ওয়াকার ওই কিলারের সাথে পেরে ওঠে না, ওয়াকারের উপর রুমের ছাদ ধসিয়ে ধরাশায়ী করে ফেলে কিলার লেডি। একটা ছুরি দিয়ে তাকে খতম করতে যায়, সেখানে গেলে ভিতর থেকে ওয়াকার একটা হুক রাইফেল দিয়ে কিলারকে গেঁথে ফেলে। এরই মাঝে ওয়াকার ও সেন্সলেস হয়ে পড়ে। ওইদিকে মিস্টার চয়ের মা তার ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য লরেন্সের হাতে বন্দুক তুলে দিয়ে বলে চার্লির সামনে যেন মিয়াকে সে শুট করে মেরে ফেলে আর স্বজন হারানোর ব্যথা যেন তাকে বুঝতে দেয়। মিয়ার সামনে চলে আসে চার্লি, তার বাবাকে আটকে দেয় শুট করতে। সে বলে মারলে আমাকে মারো, মিয়াকে ছেড়ে দাও। এখন যখন মনে হচ্ছিল সব আশা শেষ, তখন সেখানে এলি এসে পৌঁছায় ভিনসেন্ট, জেক আর মিস্টার চিংকে বন্দি করে। সে চয়ের হত্যার আসল রহস্য প্রকাশ করে। মিস্টার চয়কে মারার পেছনে মূল হোতা ছিল মিস্টার চিং আর ভিনসেন্ট। এই গোপন তথ্য সবকিছুর পরিবর্তন করে ফেলে। মিস্টার চয়ের মা চিংকে জিজ্ঞেস করে কেন সে বিশ্বাসঘাতকতা করেছে। তখন চিং আসল কথা প্রকাশ করে। সে বলে তার ভাই মারা যাওয়ার পর সে ভেবেছিল তাকে এখানের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু তাকে না দিয়ে তার ভাতিজা মিস্টার চয়কে দেওয়া হয়েছে। এটা তার সাথে অন্যায় করা হয়েছে। সেদিন থেকেই সে ভিতরে ভিতরে মিস্টার চয়কে শেষ করতে চাইছিল। দেখা যাচ্ছে এখানে সব সহজে শেষ হবে, কিন্তু বিশৃঙ্খলা এখনো শেষ হয়নি। জ্যাক একটা সুযোগ পেয়ে পালিয়ে গিয়ে চার্লিকে গুলি করার চেষ্টা করে, কিন্তু এক আত্মত্যাগী পিতার ভালোবাসায় লরেন্স নিজের জীবনের বিনিময়ে ছেলের সামনে এসে দাঁড়ায় আর লরেন্সের জীবন শেষ হয়। তাদের জটিল সম্পর্ক একটি মুহূর্তের সংযোগ খুঁজে পায় এই শেষ নিঃশ্বাসে। এদিকে ওয়াকারের জ্ঞান ফিরলে ওয়াকার ভিনসেন্টকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এখানে বিট্রিয়ালের প্রকাশ ঘটলে আরো সহিংসতা সৃষ্টি হয়। মিস্টার চিং তার ট্রায়াড সদস্যরা মায়ের প্রহরীদের গুলি করে হত্যা করে। এখানে বলে রাখি চায়না গ্যাং দুই ভাগে ভাগ হয়ে যায়। এক পক্ষ চিং এর পক্ষে, অন্য পক্ষ মিস্টার চয়ের মায়ের পক্ষে। একজনে একটা পিস্তল ছুড়ে দিলে মিস্টার চিং তা দিয়ে চয়ের মাকে খতম করে ফেলে। এখানে চায়না গ্যাং এর দুই পক্ষে বিশাল একটা মারামারি হয় আর লাশের পর লাশ পড়তে থাকে। এক পর্যায়ে ভিনসেন্ট মিস্টার চিং কে ঝাঁঝরা করে কোকেনের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এলির সাথে জ্যাকের শেষ যুদ্ধে জ্যাক এগিয়ে চলে এবং এলিকে গুলি করতে যাচ্ছিল। তখন চার্লি তার বাবার মৃত্যুর শোক ও ক্ষোভে গুলি করে জ্যাককে। শেষ পর্যন্ত সেই দুর্নীতিগ্রস্ত পুলিশের জীবন শেষ করে দেয়। চূড়ান্ত সংঘর্ষ শুরু হয় যখন ভিনসেন্ট কোকেনের সাথে পালানোর জন্য ট্রেনে উঠতে চায় তার নতুন জীবনের টিকিট হিসেবে, কিন্তু ওয়াকার আহত হলেও তাকে অনুসরণ করতে থাকে। তারা একে অপরের মুখোমুখি, দুইজন পুরনো সহকর্মী এখন একে অপরের বিপক্ষে। ওয়াকার ভিনসেন্টকে শুট করে দেয়। এলি এখানে আসলে ওয়াকার তার কাছে আত্মসমর্পণ করে, কিন্তু এলি তাকে গ্রেফতার করে না। সম্পূর্ণ এলাকায় পুলিশ চলে আসে। প্রতিটি দিক থেকে সিনেমাটির শিরোনাম হ্যাভক সঠিকভাবে একটি বিশৃঙ্খলা এবং ধ্বংসের অবস্থা বর্ণনা করে যা এক রাতের মধ্যে ঘটেছে, যা একটি সাধারণ চুরি হিসেবে শুরু হয়েছিল, যা দ্রুত পরিণত হয় একটি পূর্ণমাত্রার যুদ্ধে, যেখানে দুর্নীতিপূর্ণ পুলিশ এবং ট্রায়াড সদস্যদের মধ্যে সংঘর্ষ হয় এবং নির্দোষ দর্শকরা ক্রস ফায়ারে আটকে পড়ে। এটি একটি স্মরণিকা যে কিভাবে দ্রুত সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, সবকিছু এবং সবাইকে গ্রাস করতে পারে। শেষে যেখানে ওয়াকারের ভবিষ্যৎ অনিশ্চিত, তা পুরো গল্পের নৈতিক অস্পষ্টতা প্রতিফলিত হয়। এখানে কোনো স্পষ্ট নায়ক বা খলনায়ক নেই, শুধুমাত্র মানুষজন যারা সিদ্ধান্ত নেয় কিছু ভালো কিছু
খারাপ, বেশিরভাগই মাঝামাঝি কিছু, এবং তাদের সেই সিদ্ধান্তের পরিণতি মোকাবেলা করে। হ্যাভক এমন একটি সিনেমা যা সহজে সমাধান বা নৈতিক নিশ্চিন্ততা প্রদান করে না, বরং দর্শকদের আমন্ত্রণ জানায় মানবিক অভিজ্ঞতার জটিল নেটওয়ার্কটি বিবেচনা করার জন্য, বিশেষ করে এমন একটি পৃথিবীতে যেখানে সঠিক এবং ভুলের সীমারেখা প্রায়শই চিহ্নিত করা যায় না। শেষে যখন পুলিশের গাড়ি এসে পৌঁছায় এবং ওয়াকারের ভাগ্য ঝুলে থাকে, আমরা চুপচাপ ভেবেচিন্তে থাকি দুর্নীতির দাম কি, মুক্তির মূল্য কি, এবং আমরা কি কখনো সত্যিই আমাদের সিদ্ধান্তের পরিণতিগুলি এভাবে এড়াতে পারবো। শহরটি চলতে থাকবে, সহিংসতার চক্র সম্ভবত অব্যাহত থাকবে, তবে যারা এই রাতে বেঁচে থাকবে তাদের জন্য হয়তো কিছু ভিন্ন, কিছু ভালো কিছু থাকার সুযোগ থাকবে, অথবা তারা সবাই একটি চক্রে আটকা পড়ে যাবে যা ভাঙা অসম্ভব। মুভিটি এই প্রশ্নগুলির উত্তর দেয় না, দর্শকের কাছে তাদের নিজস্ব উপসংহার টানার সুযোগ দিয়ে যায় ন্যায্যতা, মুক্তি এবং পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে। হ্যাভক মুভিটি এমন একটা নির্মম দৃষ্টিকোণ তুলে ধরে যা দেখায় কিভাবে অপরাধ, দুর্নীতি এবং প্রতিশোধ একত্রে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এবং যে ধ্বংসপ্রাপ্তি সেই সংঘর্ষগুলি ব্যক্তিগত জীবন এবং সমাজের কাঠামোতে সৃষ্টি করতে পারে। গ্যারেথ এভান্স, যিনি তার অ্যাকশন সিনেমা জোরালো এবং নির্মম পদ্ধতির জন্য পরিচিত, এমন একটি সিনেমা তৈরি করেছেন যা তার বিশ্বের নিষ্ঠুর বাস্তবতাগুলি এড়িয়ে চলে না, তবুও বিশৃঙ্খলার মধ্যে মানবিকতার কিছু মুহূর্ত খুঁজে পায়। টম হার্ডি ওয়াকারের চরিত্রে একজন মানুষ যিনি তার দুর্নীতিপূর্ণ অতীত এবং মুক্তির সম্ভাব্য পথের মাঝে আটকে আছেন, সিনেমাটির মূল ভিত্তি হিসেবে কাজ করেন, এবং সহায়ক কাস্ট তাদের ভূমিকায় গভীরতা এবং পরিপূর্ণতা যোগ করেন। যতই সঠিক এবং ভুলের মধ্যে সীমারেখা আরো ঝাপসা হতে থাকে, হ্যাভক একটি শক্তিশালী স্মরণিকা হয়ে দাঁড়ায় দুর্নীতির পরিণতি, বিশ্বাসঘাতকতার মূল্য এবং মুক্তির দুর্লভ প্রকৃতির সম্পর্কে। এটি এমন একটি সিনেমা যা আপনাকে চূড়ান্ত ফ্রেমের পরেও সঙ্গে রাখবে, তার প্রশ্ন এবং নৈতিক অস্পষ্টতা সারা জীবনের জন্য থেকে যাবে, ঠিক যেমন সহিংসতার পরিণতি যা এটি চিত্রিত করেছে। এটি স্মরণিকা যে কিছু আঘাত কখনো পুরোপুরি সেরে ওঠে না, এবং কিছু সিদ্ধান্ত আমাদের চিরকাল অনুসরণ করে। এখনো যারা সম্পূর্ণ মুভির কিছুই বুঝেন নাই তাদের জন্য শর্ট করে বলি, মিস্টার চয় চার্লি আর মিয়াকে দিয়ে কোকেন চুরি করায়, কিন্তু এই ইনফরমেশন তার চাচা মিস্টার চিং নার্কোটিক ভিনসেন্টের গ্রুপকে দিয়ে দেয়। এক পর্যায়ে কোকেন ধরতে না পেরে ভিনসেন্ট এসে মিস্টার চয়কে মেরে ফেলে, আর এর দোষ চাপায় চার্লি আর মিয়ার ঘাড়ে। ক্ষমতার জন্য চাচা তার ভাতিজার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মিস্টার চয়ের মা শহরে এসে ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। শেষ পর্যন্ত সব রহস্য ফাঁস হলে পারস্পরিক সংঘর্ষের শেষ ফাইটে বেশিরভাগ চরিত্র মারা পড়ে, শুধু ওয়াকার, চার্লি, মিয়া আর এলি এরা প্রাণে বেঁচে যায়। এমন সব দুর্ধর্ষ মুভি এক্সপ্লেইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।